ঘটনার সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি যার সাথে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন। এই কারণে নামটি আমি বলছি না, অন্য সবকিছুই আমি বলছি। ওনার রাজবাড়ী সদর উপজেলার মধ্যে একদম প্রাণকেন্দ্রে একটি মুদির দোকান রয়েছে। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভেতরের দিকে, 1.5 থেকে 2 কিলোমিটার ভেতরে। উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 10টার একটু বেশি বেজে যেত। ওনার দোকানে যত কর্মচারী ছিলেন তাদের সকলেরই বাড়ি ছিল একই গ্রামে। তারা একসাথে বের হতো। কয়েকজন কর্মচারী আগেই বাড়িতে চলে যেত, 1-2 জন ওনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারপর নিজেদের বাড়িতে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, কালবৈশাখীর ঝড়ের সময়। ওই দিন বিকেলের দিকে একজন অদ্ভুত চেহারার লোক আসেন ওনার দোকানে। এসে বলেন, ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসে। আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়। বিক্রি করে আমাকে টাকা দিবেন বা আপনি কিনে রেখে দেন। আসলে অনেক সময় যারা তাবিজ লেখেন, যারা এই প্রফেশনের সাথে জড়িত, তাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস লাগে, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, শুকনো চামড়া। এই জিনিসগুলো বিভিন্ন ধরনের কাজের জন্য দরকার হয়। তো দোকানদার দেখেন লোকটি শুকনো চামড়া নিয়ে এসেছেন। জিজ্ঞেস করলেন, এটা কিসের চামড়া? লোকটি বলল, এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু দোকানদার চামড়াটি হাতে নিয়ে দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর। মনে হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, ওনারও পছন্দ হয়েছে। উনি বললেন, আচ্ছা ঠিক আছে, এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান। বিক্রি হলে 1 সপ্তাহ পরে আসবেন, টাকা দিয়ে দিব। তখন সেই লোক এক কথায় রাজি হয়ে গেল, কোনো তর্ক না করেই চলে গেল। এতে দোকানদার অনেক অবাক হলেন। বললাম সাথে সাথে রাজি হয়ে গেল। যাই হোক, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে। যেহেতু বৈশাখ মাস ছিল, কালবৈশাখীর ঝড় সাধারণত বিকেল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয়। ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বৈদ্যুতিক খুঁটি অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন রাজবাড়ী জেলার বৈদ্যুতিক লাইনটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার টোটাল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। রাতের বেলা ওনারা যথারীতি দৈনন্দিনের মতো বাড়ির দিকে রওনা হলেন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ওই পরিবেশের মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ বাড়ির দিকে পা বাড়ালেন। যেহেতু বৃষ্টি হচ্ছিল, দোকানদার কর্মচারীদের বললেন, তোমাদের কষ্ট করে আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে হবে না, বৃষ্টির মধ্যে আবার ফিরে যাওয়াও কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। তখন উনি কর্মচারীদের পাঠিয়ে দিয়ে নিজেই বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এলাকাটা ছিল বেশ বড়। যেহেতু অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল। গ্রামের বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলার যে রাজার নাম হয়েছে রাজা সূর্যকুমারের নামে। তো উনার অনেক পুরনো রাজবাড়ি এক সময় ওখানেই ছিল এবং ওখানে বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, যেটা অন্য কোনো সময় শেয়ার করা যাবে। ওই পুকুরগুলো পার হয়েই তাদের বাড়িতে যেতে হয়। ওনার হাতে টর্চ ছিল, ওই সময়ের 5 ব্যাটারির টর্চ। উনি যখন বাড়ির কাছাকাছি এসেছেন, বাড়ির আগেই পুকুরটা পড়ে। তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে ডাঙায়। বৃষ্টির সময় শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় ডাঙায় উঠে আসে। তো উনি রাতের বেলায় এই দৃশ্য দেখলেন। টর্চ লাইট জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, টর্চের সব ব্যাটারি চার্জ ছিল, কিন্তু কোনো একটা কারণে টর্চ জ্বলছিল না। উনি চিন্তা করলেন কোনো সমস্যা হতেই পারে। এই ভেবে টর্চের দিকে মনোযোগ না দিয়ে ভাবলেন, মাছগুলো যেহেতু সামনে আছে, ব্যাগের মধ্যে উঠিয়ে নিই। তো সেই কাজ করলেন। প্রায় 10 থেকে 12টা মাছ ব্যাগে ভরলেন। তারপর বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে ওনার স্ত্রীকে বললেন মাছগুলো রান্নাঘরে নিয়ে রাখতে, সম্ভব হলে এখনই কুটে ফেলতে। দোকানদার মাছের ব্যাগটা স্ত্রীর হাতে দিয়ে রুমে প্রবেশ করলেন। ড্রেস চেঞ্জ করছিলেন, যেহেতু বৃষ্টিতে একটু ভিজে গিয়েছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর আর্তনাদ ভেসে আসে। বাড়ির অন্য সদস্যরা মিলে দৌড়া রান্নাঘরে গেলে দেখেন ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছেন এবং মাছের ব্যাগের মধ্যে একটিও মাছ নেই। সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে পানি ছিটিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় জ্ঞান ফেরালেন। জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করলেন আসলে কি ঘটেছিল। ওনার স্ত্রী বললেন, মাছের ব্যাগটি নিয়ে রান্নাঘরে এসে একটি একটি করে মাছ বের করবেন ভেবে হাত ব্যাগের মধ্যে দিয়েছেন। হঠাৎ করে মনে হলো কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। উনি ভাবলেন হয়তো কোনো মাছ কামড় দিয়েছে,
তাই ব্যাগটির মুখ খুলে দেখতে গেলেন। যখনই ব্যাগের মুখটা খুললেন, দেখলেন ওখানে একটি মাছও নেই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত কাটা হাত। প্রায় 15 থেকে 16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে, এবং একটা হাতি খপ করে ওনার হাতটা চেপে ধরেছেন। ওই দৃশ্য দেখে উনি চিৎকার করে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়েন। এটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নেই। পরে এসে কোনো মাছও ছিল না, কাটা হাতের কিছুও ছিল না। তখন সবাই বললেন রাতের বেলা এভাবে মাছ নিয়ে আসতে হয় না, এরকম ভয়ঙ্কর কিছু হতেই পারে। দোকানদারকে সবাই একটু ভর্ৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তোবা একটা প্যারানর্মাল ঘটনা ঘটেছে, এখানেই শেষ। কিন্তু ভাই, এটা ছিল সব কিছুর শুরু। এর ঠিক পরের দিন রাতে বাড়ি ফিরলেন। ওই দিন আগের দিনের দুর্ঘটনার কথা জেনে কর্মচারীরা একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। উনি যখন বাড়ির টিনের গেট খুলে ভেতরে ঢুকছেন, দেখলেন উঠানে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। অদ্ভুত ব্যাপার, ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। ঝড়ের কারণে চাঁদের আলো ছিল না, বিদ্যুৎ চমকানোর আলোতে যতটুকু দেখলেন, প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির, সবার চোখগুলো অনেক বড় বড়। উনি কিছুটা ভয় পেলেন, চিন্তা করলেন এই ধরনের বাচ্চা আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ছে না। তখন জিজ্ঞেস করলেন, এই তোমরা কারা? যেই বলেছেন, ওই 15-20টা বাচ্চা সবাই দৌড়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকে ওপাশে চলে গেল, অন্ধকার জঙ্গলে। কিন্তু ওরা কোথায় গেল? উনি টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে তাকালেন, কিছুই নেই। বাড়িতে জিজ্ঞাসা করলেন কাউকে দেখেছে কিনা। সবাই এক বাক্যে বলল, কই না তো, এরকম বাচ্চারা খেলা করলে তো টেরই পেতাম। তোমার মনের ভুল। কিন্তু উনি জানেন এটা কখনো মনের ভুল ছিল না। এর ঠিক পরের দিন থেকে আরেকটা নতুন উৎপাত শুরু হলো। রাতে যখন ওনারা ঘুমিয়ে থাকতেন, রাত ঠিক 1টা থেকে 2টোর দিকে টিনের চালে মনে হয় কে যেন ধূপ ধাপ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যেত। স্বাভাবিকভাবে গ্রামে এক ধরনের প্রাণী আছে, শুদ্ধ ভাষায় যেটাকে গন্ধকুকুর বলি, আঞ্চলিক ভাষায় খাটাস বা নেউলা বলে। ওনারা চিন্তা করলেন হয়তো এই ধরনের কোনো প্রাণী হবে, কিন্তু ওই ধরনের প্রাণীর আকৃতি অনুযায়ী যে ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে 4 থেকে 5 গুণ বেশি শব্দ হতো। তার মানে হচ্ছে এর থেকে অনেক বড় কিছু। 2 দিন দেখার পর 3য় দিন রাতে শব্দ শুনে বাড়ি 3-4 জন সদস্য দৌড়ে দরজা খুলে বাইরে এলেন। টর্চ জ্বালানো হলো। দেখলেন একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ওই মাথা দৌড়াচ্ছে। এই দৃশ্য দেখার পর সবাই বুঝে ফেললেন তাদের বাড়িতে যা ঘটনা ঘটছে তা স্বাভাবিক নয়, কোনো কাকতালীয় ব্যাপারও নয়, নিয়মিতভাবে ঘটছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু কারণটা কি কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। একদিন দোকানে একজন হুজুর আসলেন, বললেন তোমার কাছে তাবিজ লেখার জন্য শুকনো চামড়া হবে? তখন দোকানদার ভাবলেন কাস্টমার পাওয়া গেছে, বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া। হুজুরকে দিলেন। হুজুর ওটা হাতে নড়াচড়া করে বললেন, এটা কিসের চামড়া? এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি কখনো পাইনি। যাই হোক, দাম দিয়ে কোনো কথা না বলেই নিয়ে চলে গেলেন। পরের দিন সকালে সেই হুজুর হন্তদন্ত হয়ে ফিরে এলেন। বললেন সত্যি করে বলো, এই চামড়া তুমি কোথায় পেয়েছো? দোকানদার বললেন, কেন, এটা জেনে আপনার কি দরকার? হুজুর বললেন, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। হুজুর বললেন, রাতে এই চামড়াটার উপরে তাবিজ লেখা শুরু করছেন, তখন ফিল করলেন আশেপাশে কেউ যেন দৌড়াদৌড়ি করছে। ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ হয়, ভাবলেন কোনো দুষ্টু জিন হয়তো ডিস্টার্ব করছে। দোয়া পরে ফু দিলেন। কিন্তু তাবিজ লেখা চালিয়ে যেতেই হঠাৎ ওনার ঘাড়ে প্রচন্ড একটা কামড় অনুভব করলেন। ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। পরে ঘুম ভাঙলে আয়নায় দেখলেন ছোট্ট বাচ্চা কামড় দিলে যেরকম ছোট ছোট দাঁতের দাগ হয়, ঠিক সেই রকম দাগ ঘাড়ে। এই কারণেই হন্তদন্ত হয়ে ফিরে এসেছেন। বললেন, আমার কখনো এরকম ঘটনা ঘটেনি, সত্যি করে বলো চামড়াটা কোথায় পেয়েছো? দোকানদার সব খুলে বললেন, একজন লোক দিয়ে গিয়েছিল, আর এই চামড়া রাখার পর থেকে নিজের পরিবারেও এরকম ঘটনা ঘটছে। তখন হুজুর বললেন, এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং নদীতে ফেলে দাও। রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী। দোকানদার হুজুরের কথা মতো চামড়াটি নিয়ে ফেলে দিলেন। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, চামড়াটা রাখার পর থেকে ওনার দোকানের বেচা কিনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। নিয়মিত যারা কাস্টমার তারা অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে আসছে না। চামড়া নদীতে ফেলে দেওয়ার পর থেকে ওনার বাড়িতে চালের উপর শব্দ এবং এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলো বন্ধ হয়ে গেল। উনি ভাবলেন হয়তো আপদ বিদায় হয়েছে। কিন্তু ভাই, ঘটনার সপ্তাহখানিক পর যখন উনি বাড়িতে ফিরছিলেন, হঠাৎ গেটের কাছে দেখলেন চাদরের মাথায় ঢাকা, সারা শরীরে মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।
বললেন, কে? যেই বলেছেন লোকটি দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল, যেখানে ঘন ঝোপঝাড়, বেরোনোর কোনো পথ নেই। এরপর থেকে ওনার কর্মচারীরা তাকে একদম বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে শুরু করলেন। কিন্তু একদিন গেটের ভেতর ঢুকেই দেখলেন দরজার সামনে সেই চাদর পরিহিত লোক বসে আছে। কে বলতেই সে লাফ দিয়ে ঠিক ওই বাচ্চাদের মতো যেভাবে টিনের গেট টপকে গিয়েছিল সেইভাবে লাফ দিয়ে চলে গেলেন। বুঝলেন এটাও অস্বাভাবিক কিছু। এরকম করে প্রায়শই ঘটতে থাকলো। বাড়ির সদস্যরাও টের পেলেন রাতের বেলায় বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। একদিন দোকানদার ঠিক করলেন যেভাবে হোক এটাকে ধরতে হবে, মানে এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে দুষ্টামি করছে। একদিন দাওয়াত খেয়ে এক জায়গা থেকে বাড়ি ফিরলেন, পথেই দেখলেন সেই চাদর পরা লোকটি দাঁড়িয়ে আছে। বললেন, এই কে? এবার সে পালালো না, আস্তে আস্তে সামনে এগিয়ে এলো। এগিয়ে এসে মাথার চাদর সরিয়ে ফেললো। দেখলেন ওইটাই সেই লোক যে ওই দিন চামড়া দিয়ে গিয়েছিল দোকানে। সে বলল, আমার চামড়া ফেরত দে। দোকানদার বললেন, আমি চামড়া নদীতে ফেলে দিয়েছি। কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। এটা কোনোভাবেই সম্ভব না, নদীতে ফেলে দিয়েছিস। সে বলল, তোর অনেক ক্ষতি হবে। এই বলে অদৃশ্য হয়ে গেল। সেই রাত্রেই দোকানদারের, যার 3টি ছেলে এবং 2টি কন্যা ছিল, একটি সন্তান ঘুমের ভেতরই মারা গেল। শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো কিছু নেই, শুধু ঘুমের ভেতরেই। এরপর থেকে উনি সামনাসামনি আর কোনো অদ্ভুত বাচ্চা বা চাদর পরিহিত লোককে না দেখলেও ঘুমের মধ্যে এখনো সেই চাদর পরিহিত লোককে স্বপ্নে দেখেন অস্পষ্টভাবে, এবং ওই অদ্ভুত চেহারার বাচ্চাদেরকেও এখনো স্বপ্ন দেখেন। যেহেতু উনার সাথে ঘটনাটি এখনো চলছে, এই কারণে উনি নামটি বলতে নিষেধ করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।